ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বসলে আসলে গণরুম গেস্ট রুমে যে একটা প্যারা যায়, সবচাইতে বেশি ট্রমার জায়গা ছিল গেস্ট রুম। অর্থাৎ সেখানে অকথ্য ভাষায় গালি দেওয়া হতো, নির্যাতন করা হতো। বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ উঠেছিল, এখন শোনা যাচ্ছে যে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বৈষম্য হচ্ছে অন্যান্যদের প্রতি। এই বিষয়ে তোমার স্ট্যান্ড কি? ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু রাষ্ট্রকে পরিচালনা করে। এখন আমাদের রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন এবং ছাত্রদের একটা সংগঠন হয়েছে, আজকে নতুন রাজনৈতিক দল হয়েছে, তো এদের মধ্যে ফ্রন্টলাইনে যারা আছে তাদের মধ্যে অযোগ্য কেউ কি আছে বলে তোমার মনে হয়? 5ই আগস্ট পরবর্তীতে আমাদের ক্যাম্পাসগুলোতে যে অস্থিরতা, দলাদলি, মারামারি, হানাহানি, এই জিনিসগুলোর সমাধান আসলে কি? এরা সবাই কিন্তু একসাথে মিলে আন্দোলন করেছে। এখন এদের মধ্যে এত মারামারি, হানাহানি, আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? এটা সমাধানটা কি হতে পারে? ম্যাক্সিমাম ছেলেপেলে ল ডিপার্টমেন্ট নিয়ে এত ফেসিনেশন কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি আমি বলি, অনেকেই আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হয়ে মনে করে যে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। জুডিশিয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ফার্স্ট হয় না কেন? বাইরে আমি যদি বলি, ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট দেশ চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট জব থেকে শুরু করে সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটা আলাদা সুবিধা দেয়, অন্যদেরকে বঞ্চিত করে। কিন্তু এই কথাটা প্রায়ই শোনা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হচ্ছে আনস্মার্ট খ্যাত। এইটা নিয়ে তোমার মতামত কি? হ্যাঁ, এমন একটা বই যেটা তোমার জীবনে অনেক ইম্প্যাক্ট ফেলছে এবং তোমার পুরো চিন্তা ভাবনা চেঞ্জ করে দিছে। যারাই লাইফে অন্টারপ্রেনার হতে চান, আমি সাজেস্ট করবো আপনারা এই বইটা অবশ্যই পড়বেন, কজ এটা একটা মাস্টারপিস। এটা একটা অন্যরকম বই, এটা আপনারা করতে পারেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে নাকি প্রেম অভাব হয় না, অনেক প্রেম হয়। এই শ্রেষ্ঠ বইটা পড়ে তোমার অভিজ্ঞতা কেমন? বলতে চাই পলিটিক্যালি কি পাস করানো সম্ভব ল ডিপার্টমেন্টের মতো জায়গায়? আমার অনেকগুলো নিউজ এমন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আরেকজনের রিসার্চ কপি করে পেস্ট করে রিসার্চ পেপার পাবলিশ করেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে আছে, অভাবনীয়। তো এই জঘন্য অবস্থার কারণ কি? তবে সেটা এরকম না যে এখানে সব যেহেতু পিছিয়ে আছে, পিছিয়ে মধ্যে আমরা এমন হয়ে গেলাম। বাংলাদেশের এই রাজনীতিতে তুমি যদি একটা জিনিস পরিবর্তন করতে পারতো তাহলে তুমি কি পরিবর্তন করতে? তোমার যারা জুনিয়র ফার্স্ট ইয়ার আছে বা সেকেন্ড ইয়ার আছে এবং যারা আগামীতে যারা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, এদের প্রতি তোমার কোনো মেসেজ আছে কিনা? এখন আফটার 5 ইয়ার্স তুমি হাবিবুল্লাহ আফফান যে কোন জায়গায় দেখতে চাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য অ্যানাদার এপিসোড অফ সাদা মাদা পডকাস্ট। আজকে আমার সাথে আছে হাবিবুল্লাহ আফফান। হাবিবুল্লাহ আফফান ডেইলি মিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারা জানেন ডেইলি মিল ফুড সেফটি নিয়ে কাজ করে, এবং হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষের দিকে। হাবিব, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাদা মাটা পডকাস্টে এসে তোমার কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে। আপনার এই শো আমি আগেও 2টা পর্ব দেখেছি, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আর আমার মনে হয় যে যারা শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীরা কিন্তু কথা বলতে চায়। তো এইসব প্ল্যাটফর্ম যদি শিক্ষার্থীদের জন্য করে দেওয়া হয়, শিক্ষার্থীরা অনেক বেশি এনকারেজড হবে, আসবে, কথা বলবে, তাদের মনের যে আকাঙ্ক্ষা, উচ্ছ্বাসগুলো আছে তারা এখানে এসে প্রকাশ করতে পারবে। সো আপনার এই সাদামাটা পডকাস্ট আমি অনেক বেশি প্লিজড যে আপনি এটা শুরু করেছেন, এবং আমি এটা অনেক বেশি প্রশংসা করি। তো আমার কাছে এসে খুবই ভালো লাগছে এই আপনার এই সাদামাটা পডকাস্টে এসে। থ্যাংক ইউ সো মাচ হাবিব। তো শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বসলে আসলে গণরুম গেস্ট রুমে যে একটা প্যারা যায়, সো তোমারও নিশ্চয়ই প্যারাটা গিয়েছে। তুমি আমাদেরকে আজকে তোমার গণরুম এবং গেস্ট রুমের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা বলবা। আচ্ছা, আপনি এখানে 2টা শব্দ বলেছেন, একটা হচ্ছে গণরুম, গেস্ট রুম। এখানে কিন্তু আরো একটা শব্দ কিন্তু যুক্ত করতে হবে, সেটা হচ্ছে প্রোগ্রাম। এই 3টা কিন্তু ইন্টারকানেক্টেড। গণরুম, গেস্ট রুম, প্রোগ্রাম, তিনটাকেই কিন্তু একসাথে বলতে হবে। যখন গণরুম গেস্ট রুমের কথা আসবে, আমাদেরকে প্রোগ্রামের কথাটা বলতে হবে। তো আমার ছোট একটা অভিজ্ঞতা বলি। করোনা পরবর্তীতে যখন আমি বিশ্ববিদ্যালয়ে প্রথম আসি, আমি হলে ওঠার চেষ্টা করেছি। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল আমার আবাসিক হল। তো ওই হলে যখন আমি এসেছি, আমাকে উঠতে হয়েছে এক বড় ভাইয়ের মাধ্যমে। অর্থাৎ হল প্রশাসনের যে একটা অপারগতা বা ব্যর্থতা, সেটা আমি তখন দেখতে পেয়েছিলাম। যেহেতু তখন একটা রাজনীতি বিদ্যমান ছিল ক্যাম্পাসে, ছাত্রলীগের রাজনীতি। সেখানে শিক্ষার্থীদেরকে কুক্ষিগত করে রাখা হতো প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে সিট বরাদ্দ দেওয়া হতো না। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, ক্রমান্বয়ে আস্তে আস্তে যখন সে সিনিয়র হতো, তখন হয়তো দেখা যাচ্ছে যে সে সিট পাচ্ছে। তো আমার অভিজ্ঞতাটা হচ্ছে, আমি যেদিন প্রথম হলে উঠি, আমি বাড়ি থেকে রাতে এসেছিলাম। রাতে এসে সকালে পৌঁছাই ঢাকাতে। ঢাকাতে আসার পরে আমি যখন হলে যাই, তো এক ভাই আমাকে হলে বলল যে গণরুমে একটা সিট দেখিয়ে দিয়ে বললো তুই ওদিকে থাকবি। তো আমি গেলাম। যাওয়ার পরে সেখানে আমার সিট আমি তৈরি করলাম। তো আমি ফ্রেশ হয়ে সিটে আসলাম। আসার পরে উনি কল দিয়ে বলল যে এই ইয়াতে মধুজে যাইতে হবে, প্রোগ্রাম আছে।
তো আমি সকালে মাত্র বাড়ি থেকে আসলাম, এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিব চিন্তা করলাম, কিন্তু সেটা আর হয় নাই। তো ওই দিন সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওই দিন 3টা প্রোগ্রাম করতে হয়েছে আমাকে। তো এই যে এক্সপেরিয়েন্স, এটা আমি কখনো ভুলতে পারবো না। এটা ছিল প্রথম দিনের কথা। এভাবে তো প্রতিদিনই হচ্ছে যে কি প্রোগ্রাম, গেস্ট রুম এগুলো চলতো। তো গেস্ট রুমের বিষয়টা হচ্ছে যে কি এটা ছিল সবচাইতে ট্রমার একটা জায়গা। গণরুমের, গেস্ট রুমের এই দুইটার মানে 3টা কম্পারেটিভলি 3টার মধ্যে সবচাইতে বেশি ট্রমার জায়গা ছিল গেস্ট রুম। অর্থাৎ সেখানে অকথ্য ভাষায় গালি দেওয়া হতো, আর নির্যাতন করা হতো। বলা হতো যে কোনো একটা অমুক স্থানে গিয়ে 5 মিনিটের মধ্যে ছবি তুলে নিয়ে আসতে হবে। তো এই ট্রমা যখন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম বর্ষে এসে তাকে ফেস করতে হয়, তখন তার যে স্বপ্ন থাকে, তার যে চিন্তা ভাবনা থাকে, সেগুলো আহ, হারিয়ে যায়। সে পড়ার প্রতি যে আগ্রহ, তার সবকিছু সে হারিয়ে ফেলে। ক্রমান্বয়ে দেখা যায় যে তারা অন্য কিছুতে এঙ্গেজড হয়ে যায়। অনেকে মাদকাসক্তি কিংবা পড়াশোনা বিমুখ এইসব কিছুতে তারা এঙ্গেজ হয়ে যায়। এটা তো গেল গেস্ট রুমের কথা। গণরুমে হচ্ছে একটি ছোট্ট খুপড়ির মতো রুমে থাকতে হতো 40 জন অথবা 30 জন। যেই সব রুমগুলো বড় ছিল, যেমন কি বিজয় একাত্তর হলে একটি রুম আছে, আপনি জানেন, আপনি সেই হলের আবাসিক শিক্ষার্থী। ওই হলে তো অসংখ্য ছেলেপেলে থাকতো। তো এই যে শিক্ষার্থীরা আহ, প্রথম বর্ষে এসে সিট না পাওয়ার কারণে তাদের মেন্টালিটি আসলে নষ্ট হয়ে যেত। আর আরেকটি আহ, বিষয় আমি বলেছি, সেটা হচ্ছে প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো শিক্ষার্থীদেরকে। এক প্রকার বাধ্য করা হতো তাদেরকে যে তো প্রোগ্রামে যেতে হবে, প্রোগ্রামে না গেলে ওই রাতে আবার গেস্ট রুমে ধরবে তাকে, গেস্ট রুমে ধরে সেখানে গালিগালাজ করবে, কৈফিয়ত চাইবে। তো এটা তো আসলে একটি রাজনৈতিক মানে রাজনৈতিক চর্চা হতে পারে না, আমি মনে করি আর কি। ছাত্র রাজনীতি হতে হবে সহনশীল এবং মেধাভিত্তিক। ছাত্র রাজনীতি হতে হবে এবং ইচ্ছার ভিত্তিতে, আপনি কাউকে জোর করে আনতে পারবেন না। তো ছাত্রলীগ এটা করেছিল। তো এই যে গণরুম, গেস্ট রুম এবং প্রোগ্রাম, এই কালচারটা যাতে বাংলাদেশে পরবর্তীতে না আসে, আমি সেটাই কামনা করি। যদি একটি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসার পরে সে যদি বৈধভাবে একটি সিট পায়, পড়াশোনার পরিবেশ পায়, তার যদি রাজনৈতিক চর্চা করার ইচ্ছা থাকে, সে নিজে থেকে করবে, তাকে বাধ্য যাতে করা না হয়। এটাই হচ্ছে আমার একটি কামনা। আসলে হাবিবের কথা থেকে এটা স্পষ্ট যে একটা ছেলে বাড়ি থেকে আসছে, আসার পর সে, ওর বাড়ি রাঙামাটি, বান্দরবানে সরি, ওর বাড়ি বান্দরবন, সেখান থেকে সে সকালে ঢাকায় আসছে। এসে বান্দরবন থেকে পাহাড়ে হয়ে সে আসছে, এতক্ষণ লং জার্নি করে সে একটু রেস্ট করতে পারে নাই, তাকে চলে যেতে হয়েছে প্রোগ্রামে। তাও কি একই দিনে তিনটা প্রোগ্রাম, একই দিনে তিনটা প্রোগ্রাম, এটা কি পরিমাণ যে একটা মেন্টাল টর্চার, এটা যারা ওই প্রোগ্রাম করে তারাই বোঝে। আবার একই দিন রাতে গেস্ট রুম, আর গেস্ট রুম মানে যে কি পরিমাণ অমানবিক অত্যাচার, নির্যাতন, এটা যারা গেস্ট রুম করে তারা জানে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ও যেটা বলছে যে মানে ওদের লাইফের অনেক কিছু ওরা চিন্তা নিয়ে, অনেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, আমাদের একটা ড্রিম থাকে, বাট ফার্স্ট ইয়ার এসে যখন এই টর্চার, মেন্টাল টর্চার, এইরকম প্রেশারের মধ্যে, এটা লিটারালি জাস্ট আমাদেরকে মেরে ফেলে। এটা আমাদের স্বপ্ন এবং আমাদেরকে একদম পঙ্গু করে ফেলে, মেরে ফেলে। এবং এই যে যেই ড্যামেজটা হয়, সেই ড্যামেজ রিকভারি করতে 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 অনেক মাস্টার্সে এসে অনেকে সে রিকভারি করতে পারে না, বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়ে যায়। আমরা চাই না যে এই কালচার আবার ফিরে আসুক, এই কালচার এই দেশকে, এই তরুণ প্রজন্মকে শেষ করুক। হবে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ উঠেছিল, এখন শোনা যাচ্ছে যে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বৈষম্য হচ্ছে অন্যান্যদের প্রতি, এই বিষয়ে তোমার স্ট্যান্ড কি? আচ্ছা, এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। শুরুতে যদি আমি বলি, আমরা 24-এ একটি আন্দোলন দেখতে পাই, জুলাই আগস্ট আন্দোলন। এই আন্দোলনে কিন্তু শুরুতে যখন আমরা দেখি যে কোটার বিরুদ্ধে প্রথম কথা বলা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো একটু কনটেক্সটটা আমি পুরোপুরি বলে তারপরে প্রশ্নটা আসলে উত্তর দিতে চাইব। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি সায়েন্স লাইব্রেরিতে পড়ার, এবং বেশিরভাগ শিক্ষার্থীরা সায়েন্স লাইব্রেরি এবং সেন্ট্রাল লাইব্রেরিতে পড়াশোনা করে। তো যখন এই কোটা নিয়ে পুনরায় আলোচনা শুরু হলো 24-এর মাঝামাঝি সময়টাতে, তো তখন আমি দেখতে পেতাম যে ভাইয়েরা লাইব্রেরি থেকে বের হয়ে কানাকানি করতো, ফুসাফুসি করতো। সবাই চাইতো যে কোটা আবার যদি ফিরে আসে,
তাদের স্বপ্নভঙ্গ হবে। সবাই মানে এমন একটা পরিস্থিতি ছিল যে মনের মধ্যে সবই আছে কিন্তু মুখে কিছু বলতে পারছে না, অর্থাৎ মুখে কিছুই ফুটছে না, এরকম একটা সিচুয়েশন ছিল, কিন্তু সবাই তার বিরোধিতা করছিল। তো এরপরে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আওয়াজ তুললো। এরপরে ঈদের পরবর্তী সময়ে জুলাইয়ের শুরু থেকে আন্দোলনটা অনেক বেশি আকারে বিস্তৃতি লাভ করলো। এরপরে আমরা দেখলাম যে ক্রমান্বয়ে জুলাই বিপ্লবের যে ঘটনাগুলো সেগুলো তো সবাই জানে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিন্ডিকেট হয়ে যাচ্ছে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই সবই সবই হচ্ছে। তো এখানে দুটো জিনিস হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য যারা আছে তারা কি আসলে এই চর্চাটার সাথে অভ্যস্ত কিনা, রাজনৈতিক চর্চা হোক কিংবা অন্যান্য রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব বা চর্চা, এটার সাথে তারা অভ্যস্ত ছিল কিনা বা আছে কিনা। আপনি যদি খেয়াল করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু রাষ্ট্রকে পরিচালনা করে এক প্রকার বলতে গেলে। রাষ্ট্রের সর্বোচ্চ অর্গান থেকে একেবারে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে আছে। তো এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মাল্টি কালচার এবং ডাইভার্স একটি এনভায়রনমেন্টে তারা পড়াশোনা করে থাকে। তাদের গ্রোথ সেটা কিন্তু এই 4-5 বছরে অনেক বেশি ডাইভার্সিটি আছে তাদের মধ্যে। তো এরা এখানে রাজনীতি করে যেভাবে, সেভাবে কালচারাল যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলোতেও তারা এঙ্গেজ থাকে। তো আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি নেতৃত্ব প্রদান করে সেখানে, তাহলে সেই নেতৃত্বটা একটি যুগোপযোগী এবং উপযুক্ত একটি নেতৃত্ব হবে, আমার কাছে যেটা মনে হয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কেই কেন সেন্টারে থাকতে হবে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন প্রাধান্য দিতে হবে, আমার এখানে উত্তরটা হচ্ছে, যদি কেউ কোয়ালিফাইড হয়ে থাকে তাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। অর্থাৎ কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও সে যদি অনেক বেশি কোয়ালিফাইড হয়, সে যদি রাজনৈতিক দল বলেন, ছাত্রদের সংগঠন বলেন বা কোনো প্রতিষ্ঠান বলেন, সে যদি সেখানে কোয়ালিফাইড হয়ে থাকে অবশ্যই তাকে প্রায়োরিটি দেওয়া উচিত। তো আমার উত্তরটা হচ্ছে এরকম, যে কোয়ালিফাইড তাকে হচ্ছে যে কি আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে এবং অন্যান্য প্রতিষ্ঠানে হতে পারে। এখানে একটু তোমাকে ডিস্টার্ব করি, যে কোয়ালিফাইড অবশ্যই তাকে সামনে নিয়ে আসতে হবে, তারা থাকবে। বাট যখন আমরা সামগ্রিক কোনো কিছু করছি, ওই সামগ্রিক জিনিসটাকে সামগ্রিকতা করার জন্য এবং সর্বমহলের মানুষকে টাচ করার জন্য অনেক সময় হয়তো একটা পার্সন লেস কোয়ালিফাইড, বাট যেহেতু আমাদের উদ্দেশ্য বড়, সামগ্রিক চিন্তা আমাদের, সেক্ষেত্রে কি তাদেরকে ইনক্লুড করাটা উচিত না? অবশ্যই অবশ্যই, আমি এখানে আপনার সাথে একমত। অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন যে সবাইকে আমাদের একটা কি করতে হবে, ইনক্লুসিভনেস যেটাকে বলা হয়, সেখানে আমাদেরকে সবাইকে ইনক্লুড করতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা করতে হবে। তবে আমি এখানে একটা কথা বলবো যে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যে আমরা ইনক্লুসিভনেস যেটাকে বলছি সেটার বলতে গিয়ে আমরা যাতে অযোগ্য কাউকে সামনে নিয়ে না আসি। কারণ অযোগ্য ব্যক্তিদেরকে যদি সামনে নিয়ে আসা হয় কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে দেওয়া হয়, তখন সেক্ষেত্রে দেখা যাবে যে সেটা হিতে বিপরীত হয়ে যাবে। তোমার কি মনে হয় এখন আমাদের রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন এবং যে নতুন একটা সংগঠন, ছাত্রদের একটা সংগঠন হয়েছে, আবার আজকে মানে গতকাল আমরা আজকে রেকর্ড করতেছি 28 ফেব্রুয়ারি, আজকে একটা নতুন রাজনৈতিক দল হয়েছে, তো এদের মধ্যে ফ্রন্টলাইনে যারা আছে তাদের মধ্যে অযোগ্য কেউ কি আছে বলে তোমার মনে হয়? এটা আসলে খুবই কঠিন প্রশ্ন, কারণ আমি হয়তো সবার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত না, ব্যক্তিগতভাবে আমি কাছ থেকে কাউকে দেখিনি। তো এখানে কারা যোগ্য সেটা তাদের পরবর্তী কার্যক্রমে কিন্তু প্রকাশ পাবে। পরবর্তী যখন তারা কার্যক্রমগুলো করবে, তাদের যে নীতি নির্ধারণী যে পর্যায়গুলো আসবে, তখন আমরা দেখতে পাবো তারা আসলে কি যোগ্য কি যোগ্য না। আচ্ছা, 5ই আগস্ট পরবর্তীতে আমাদের ক্যাম্পাসগুলোতে যে অস্থিরতা, দলাদলি, মারামারি, হানাহানি, এই জিনিসগুলোর সমাধান আসলে কি? এরা সবাই কিন্তু একসাথে মিলে আন্দোলন করেছে। এখন এদের মধ্যে এত মারামারি, হানাহানি, আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? এটার সমাধানটা কি হতে পারে? আচ্ছা, এখানে যদি প্রশ্নের উত্তরটা দিতে হয় তাহলে আমি এভাবে দিব যে 5ই আগস্টের যে সিচুয়েশন তৈরি হয়েছিল তখন কিন্তু স্বৈরাচার পতনের একটা যে আন্দোলন সেটাই কিন্তু রূপ নিয়েছিল পরবর্তীতে এসে, একদম শেষ পর্যায়ে এসে। এখন
ওই আন্দোলনটা কিন্তু মানে সফল হওয়ার কিংবা এত ব্যাপক আকারে মানুষের মাঝে জনপ্রিয়তা লাভ করার একমাত্র কারণ হচ্ছে যে কি স্বৈরাচারী শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সে কারণে তারা একটি সিদ্ধান্তে বা এক দফা যেটা ঘোষণা করা হয়েছিল সেটার সাথে সবাই একমত ছিল। যখন হাসিনার পতন হলো, এরপরে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যদি দেখি সবাই কিন্তু তাদের স্বার্থের, কেউ কিন্তু স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে চায় না, সবাই স্বার্থান্বেষী কিংবা নিজের স্বার্থটাকে চিন্তা করে এবং নিজের স্বার্থকে রেখে তারপরে যদি দেশের স্বার্থ হোক কিংবা জনগণের স্বার্থ হোক সেটাই চিন্তা করে। 5ই আগস্ট পরবর্তী আমরা দেখতে পাই যে ক্যাম্পাসগুলোতে অস্থিরতা বিরাজ করছে। এর একমাত্র কারণ হলো আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমরা দেখলাম যে পার্লামেন্ট ভেঙে গিয়েছে, পার্লামেন্টে মেম্বাররা নাই, তারপরে যত জনপ্রতিনিধি ছিল সবাইকে হচ্ছে আপনার তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। তো এখন দেশে যেহেতু একটি জনপ্রতিনিধি ছাড়া একটি দেশ চলছে, একটি নির্দিষ্ট কয়েকটি উপদেষ্টাদের দ্বারা দেশটি পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করি এই যে ঘাটতি রয়েছে আমাদের, অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রতিনিধিরা নেই, সরকারি যে অফিসিয়ালসরা আছে অর্থাৎ আপনার ডিফেন্সের যারা আছে, পুলিশ আছে, আর্মি আছে, তারা কিন্তু আসলে তাদের জায়গা থেকে চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলেও আমরা দেখতে পাই যে এখানে যে যার মতো হানাহানিতে লিপ্ত হচ্ছে, অর্থাৎ যেই সুযোগ পাচ্ছে সেই সুযোগটা গ্রহণ করছে, সেই সুযোগটা নিতে চাচ্ছে। এখন এখানে যদি এই অবস্থার পরিবর্তন চাই আমরা, সেক্ষেত্রে আমি মনে করব যত দ্রুত হচ্ছে আমরা জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারবো, একটি রাষ্ট্র আবার নতুন করে গঠন হবে, তখনই হচ্ছে যে কি এই অবস্থাগুলো আস্তে আস্তে কমে যাবে বলে আমি মনে করি। ল অ্যান্ড অর্ডার যদি আসে, এবং আমার কাছে মনে হয় যে আমাদের রাজনৈতিক দল যেগুলো আছে তাদের মধ্যে যদি সহনশীলতা, স্মার্ট পলিটিক্স এবং দেশের জন্য সামগ্রিক অর্থে এগিয়ে যাওয়ার যে সেন্স, সেটা যদি ট্রুলি তারা ফিল করে, আই থিঙ্ক এগুলো কমে আসবে। এখন আমরা একটু একাডেমিক ডিসকাশনে আসি। ম্যাক্সিমাম ছেলেপেলে ল ডিপার্টমেন্ট নিয়ে এত ফ্যাসিনেশন কেন? আচ্ছা, ল ডিপার্টমেন্ট বলতে গেলে দেশের অন্যতম একটি রয়্যাল সাবজেক্ট। আচ্ছা, এটা জানার একটা অ্যান্সার হয়ে গেল। লয়ে পড়ার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, এটা কিন্তু আসলে একদিক থেকে মানুষের প্যাশনও থাকতে পারে, কারো কারো প্যাশন আছে, আবার অন্য দিক থেকে যদি আমি বলতে পারি এটা কিন্তু পিয়ার প্রেশারের কারণে হয়। অর্থাৎ আপনার সারাউন্ডিংসে যারা আছে সবাই কিন্তু আপনাকে বলে যে ল একটা ভালো সাবজেক্ট, সবাই সেটাকে সেভাবে রিপ্রেজেন্ট করে, উপস্থাপন করে মানুষের মাঝে। তো এই যে মানুষের প্রেজেন্টেশনের কারণে শিক্ষার্থীদের মাঝে অনেক ঘাটতি থাকে, জ্ঞানের ঘাটতি থাকার কারণে মানুষ যেটা বলে, তার চারপাশে মানুষ যেটা বলে, পরিবারের মানুষ যেটা বলে, তখন তাদের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে এই ল ডিপার্টমেন্টে কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি আমি বলি, অনেকেই আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হয়ে মনে করে যে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে, তাই? হ্যাঁ। আবার অনেকেই মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হওয়াটাই তার জীবনে শ্রেষ্ঠ একটা ডিসিশন ছিল। তোমার ক্ষেত্রে এটা কোনটা? আমার ক্ষেত্রে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হওয়াটা আমার জীবনের একটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত ছিল। যাদের জন্য যুগান্তকারী, যাদের জন্য ব্যাড ডিসিশন কেন হচ্ছে, এটার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে যখন আপনি আইনের শিক্ষার্থী হিসেবে নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করবেন, আপনি এলএলবি কমপ্লিট করবেন, এলএলএম কমপ্লিট করবেন, দেখা যাবে যে আপনি অনেকগুলো অপরচুনিটিস আপনার সামনে আসবে। অর্থাৎ আপনি নিজেকে যদি ডেভেলপ করতে পারেন ঠিকঠাক মতো, তাহলে আপনার জন্য কিন্তু অনেক দরজা খোলা। তো এটা একটা কারণ হতে পারে। কয়েকটা তিনটা দরজা বলো আমাদেরকে। প্রথমত হচ্ছে বার কাউন্সিলে আপনি একজন অ্যাডভোকেট হতে পারবেন বার কাউন্সিলে এনরোল হওয়ার মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে আপনি জুডিশিয়ারিতে, অর্থাৎ বিজেএসসি এক্সাম যেটা বলা হয়, জুডিশিয়ারিতে আপনি পরীক্ষা দিয়ে সেখানে আপনি অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হতে পারেন। এরপরে আরও একটা ফিল্ড আছে যদি আমি বলি, সেটা হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেন, কিংবা কোনো কোম্পানির কিংবা কোনো প্রতিষ্ঠানের লিগ্যাল অ্যাডভাইজার হতে পারেন। তো কিন্তু লয়ের জার্নিটা আসলে একটু ডিফিকাল্ট এ কারণে যে যারা ফার্স্ট জেনারেশন ল পড়ে
তাদের জন্য কিন্তু লয়ে এসে অর্থাৎ প্র্যাকটিসে গিয়ে আমরা যখন দেখি যে অ্যাডভোকেট হয়, তা অ্যাডভোকেটে হওয়ার পরে প্র্যাকটিসে গিয়ে তাদের জন্য একটু সমস্যা হয়। যাদের পরিবারের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো তাদের জন্য এটা একটু সুবিধা। কিন্তু আমি মনে করি যে কোনো শিক্ষার্থী যদি আইন বিভাগে পড়ে ফিউচারে কি হবে সেটা চিন্তা ভাবনা করতে চায়, তার জন্য প্র্যাকটিস ইজ দ্য বেস্ট ডিসিশন অ্যান্ড বেস্ট সিলেকশন। আচ্ছা আচ্ছা, তো জুডিশিয়ারির কথা যেহেতু বললা, জুডিশিয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ফার্স্ট হয় না কেন? আচ্ছা, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফার্স্ট হতে হবে এমন কোনো কথা কিন্তু নেই, মানে এমন বাধ্যবাধকতা নেই। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুডিশিয়ারিতে ফার্স্ট হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর যে শিক্ষক আছে তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এগিয়ে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়ে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বেশি পরিমাণে শিক্ষক হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, আপনার সোয়াস থেকে মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, বাইরের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে স্কলারশিপ নিয়ে তারা পড়তে যায় এবং ভালো স্কলার হিসেবে তারা দেশে ফিরে আসে। এর বাইরে যদি আমি দেশে কি ফিরে আসে? আসলে আসে, অবশ্যই। পার্সেন্টেজটা কি বেশি নাকি কম? পার্সেন্টেজটা বেশি। কেন? আমি যতটুকু জানি, ধরো যারা বাইরে যায় তারা তো একটা বেটার লাইফ পায়, বেটার অপরচুনিটিস পায়, তারা দেশে আসতে চায় না। এখন লয়ের ক্ষেত্রে এটা উল্টা। লয়ের ফিল্ডটা এরকম যে আপনি দেশে এবং বিদেশে যেখানেই থাকেন না কেন সেখানেই কিন্তু আপনার জন্য বেটার অপরচুনিটিস গুলো আছে। আচ্ছা আচ্ছা। এর বাইরে আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট দেশ চালাচ্ছে। আচ্ছা, আমাদের আনোয়ার ভাই, উনি তো হচ্ছে যে বাইরে পড়াশোনা করছে, ভাই তো পরে দেশে চলে আসছে। সো আনোয়ার ভাই, তুমি অনেক ক্লোজ আমি জানি। আনোয়ার ভাই আসলে কোন চিন্তায় দেশে দেশে আসছে? উনি যাতে বাইরেও ক্যারিয়ার করতে পারতো। আনোয়ার ভাইয়ের কথা দিয়ে আমরা একটা আসলে এইটা আমি ভাইয়ের কাছ থেকে জানা হয় নাই, বাট আমার কাছে যেটা মনে হয়, ভাই তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এলএলএম কমপ্লিট করেছে, পরবর্তীতে উনি ব্যারিস্টারি পড়ে এসেছেন। তো ভাইয়ের একটা স্বপ্ন ছিল যে উনি প্র্যাকটিস করবেন, তো ভাই এজন্যই দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে এসে ওনার যে স্বপ্ন, লালিত স্বপ্ন, সে স্বপ্নে তিনি এগিয়েছেন এবং রিসেন্টলি তিনি আবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন লয়ার হিসেবে এনরোলড হয়েছেন। আনোয়ার ভাই, কংগ্রাচুলেশনস। আমরা চাই আপনি আরো বেশি গ্রো করেন। সো এখন আমি তোমাকে জানতে চাইবো, ল ডিপার্টমেন্ট নিয়ে তোমার যে এক্সপেকটেশন ছিল, এখন তুমি শেষের দিকে, তোমার যে এক্সপেরিয়েন্স, সেটার মধ্যে পার্থক্য কতটুকু? আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো, আমি এই পডকাস্টের শুরুতেই বলেছিলাম আমি যখন ক্যাম্পাসে আসি তখন গণরুম গেস্টরুম প্রোগ্রামের কারণে প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়ে যায়, কিংবা তাদেরকে যেভাবে বিভিন্ন জায়গায় এঙ্গেজ করে ফেলা হয়, এই এঙ্গেজমেন্ট থেকে তারা বের হতে না পারার কারণে দেখা যায় যে তারা কেরিয়ার, পড়াশোনায়, একাডেমিক লাইফে অনেক খারাপ করে, অনেকে ঝরে পড়ে। তো আমার যে এক্সপেকটেশন ছিল আল্লাহর রহমতে আমি সেটা, হয়তো আমার এক্সপেকটেশন যতটুকু ছিল পুরোপুরি আমি ফুলফিল করতে পারিনি, বাট আলহামদুলিল্লাহ আমি যে অবস্থানে আছি, আমার অবস্থানে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই। কোন জিনিসগুলো তোমার কাছে গ্যাপ মনে হয়েছে? দেখুন, বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী আসে, বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী আসার পরে তাকে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ থেকেই তার কিছু সফট স্কিল ডেভেলপ করা প্রয়োজন। যেমন সে বেসিক্স যে কম্পিউটার লিটারেসি আছে সেটা, স্পিকিং ইংলিশ, তারপরে তার যদি গান নিয়ে কোনো ফ্যাসিনেশন থাকে, যে গান গাইতে পছন্দ করে, কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং, জি এইগুলো তার গ্রো করা উচিত। তো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো যদি আমি শুরু থেকে করতে পারতাম, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে, হয়তো শেষ পর্যায়ে এসে এখন এগুলোর সাথে নিজেকে অভ্যস্ত করছি, বাট শুরু থেকে যদি আমার এই জিনিসগুলোর সাথে আমি পরিচিত থাকতাম বা এঙ্গেজ থাকতাম, তাহলে আমার মনে হয় আমার যে এক্সপেকটেশন ছিল সেটা পুরোপুরি ফুলফিল হতো। আচ্ছা, ঠিক আছে। তো একটা বিষয় এখন খুব শোনা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট জব থেকে শুরু করে সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটা আলাদা সুবিধা দেয়, অন্যদেরকে বঞ্চিত করে।
সো এই কথার উপর তোমার মতামত কি? আমার মনে হয় এটা ভেঙে যাওয়া দরকার। এটা কি এক্সিস্ট করে সত্য? এটা এক্সিস্ট করে, অবশ্যই, ডেফিনেটলি সত্য। আমি যখন, আমি না, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে যখন পরিচয় দেয়, তখন তাদের ইমপ্রেশনটা চেঞ্জ হয়ে যায়। রিসেন্টলি আমাদের একটা বারবিকিউ প্রোগ্রাম ছিল আমাদের হলের, ল ফোরামের। সেখানে একজন জাজ এসেছিল। উনি আপনার জুডিশিয়ারিতে 34 বছর কাজ করেছেন। তো উনি একটা গল্প শেয়ার করেন আমাদের সাথে। উনি যখন কক্সবাজারের জেলা জজ, তখন কিছু শিক্ষার্থী গিয়ে বলল যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো উনি পরবর্তীতে ওই শিক্ষার্থীদের জন্য বাংলো অ্যারেঞ্জ করলেন, তাদের খাবার ব্যবস্থা করে দিলেন, সবকিছু করে দিলেন। তো এটা হচ্ছে যে কি, মানে একটা ইমপ্রেশন। উনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, সাবেক শিক্ষার্থী, যখন ক্যাম্পাসে ছোট ভাইরা আসে তাদের জন্য তার একটা গুড ইমপ্রেশন তৈরি হয়। তো আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেই যাতে তাদের প্রপার যে মূল্যায়ন সেটা যাতে হয়, আমি এটাই এক্সপেক্ট করি। এবং স্পেশালি জবের ক্ষেত্রে আমার মনে হয় যে দেয়ার শুড নট বি এনি কম্প্রোমাইজ। যে ছেলে যোগ্য তাকে দিতে হবে। অবশ্যই, অবশ্যই। ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে আপনি যে কিছুক্ষণ আগে প্রশ্ন করলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুডিশিয়ারিতে প্রথম হচ্ছে না কেন, তাইলে এখানে আমরা দেখতে পাই যে সপ্তদশ জুডিশিয়ারি যেটা, সেখানে বরিশালের এক আপু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক আপু কিন্তু প্রথম হয়েছে। সো এই যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন না, যে বিষয়টা এমন না যে ঢাকা শুধু অনলি ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গায় কি হচ্ছে, মূল্যায়িত হচ্ছে, এমন না। যে যে যেখানে মূল্যায়িত হচ্ছে তাকে কিন্তু সেখানে সেই স্থানটা দেওয়া হচ্ছে, কিন্তু এখানে মেজরিটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যে কারণে আমাদের কাছে মনে হয় যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে মনে হয় প্রায়োরিটি বেশি দেওয়া হয়। বিষয়টা কিন্তু এমন না। কিন্তু এখানে আমি যদি একটু অ্যাড করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার একটা পরিবেশ পায়। পূর্ববর্তীতে আমরা যখন ছাত্রলীগের যে দুঃশাসন ছিল, তখন দেখেছিলাম যে শিক্ষার্থীদের উপর অনেক নির্যাতন নিপীড়ন ছিল। তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সেন্টারে থেকে এবং এমন একটি পরিবেশে থাকে, পাশে নীলক্ষেত, তারপরে মেডিকেল কলেজ, তারপরে বুয়েট, অর্থাৎ এমন একটা অবস্থানে, ভৌগোলিক অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, যেখানে শিক্ষার্থীরা বাংলাদেশের সর্বোচ্চ সুবিধাটুকু পাচ্ছে। হয়তো হলগুলোতে শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা এখনো পুরোপুরিভাবে উন্নত হয়নি, বাট শিক্ষার্থীরা এখান থেকে সবকিছু সুবিধা নিতে পারছে। বাংলাদেশের সর্বোচ্চ সুবিধাটুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিতে পারছে। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু এগিয়ে থাকে সব সব দিক থেকে। তুমি বলছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কারণে অন্যান্য থেকে এগিয়ে থাকে, কিন্তু এই কথাটা প্রায়ই শোনা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হচ্ছে আনস্মার্ট খ্যাত। এইটা নিয়ে তোমার মতামত কি? হ্যাঁ, এটা নিয়ে আমার মতামত হচ্ছে, দেখেন, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের সাথে কম্প্যারিজন করেন, তাহলে কিন্তু আমি 100% শিওর যে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে থাকবে। অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে মানে বাংলাদেশের, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সেটা হতে পারে, কিন্তু আপনি এখানে কম্প্যারিজনটা বলছেন প্রাইভেট ইউনিভার্সিটির সাথে। নট অনলি প্রাইভেট, ওভারঅল তুমি তো চিন্তা করো, তুমি একটা ম্যাচিউর ছেলে, ওভারঅল যদি মানুষ তো বলে এগুলা, এবং আমি দেখছি অনেক আঙ্কেল আন্টিও মানে একটু বলে আর কি কথাগুলা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তো। এখন দেখেন, আপনাকে যদি উত্তরটা আমি দেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত শিক্ষার্থী আছে? অনেক বেশি। প্রতি বছর আমরা দেখতে পাই যে 6,000 বা 5,000, 6,000 প্রতি বছরই ফ্রেশার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতেছে। তাহলে মাস্টার্স এবং মাস্টার্সের পরে আপনার পোস্টডক, তারপরে পিএইচডি, সব কিছু যদি ইনক্লুড করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় 50,000-এর কাছাকাছি কিংবা তারও বেশি। এত শিক্ষার্থীদের মধ্যে সবাই কিন্তু স্মার্ট হবে এমনটা না, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং মফস্বল থেকে শিক্ষার্থীরা আসে। শিক্ষার্থীরা আসার পরে নিজেদেরকে তারা যে গ্রুমিংটা করে, সেটা কিন্তু আস্তে আস্তে ফুটে ওঠে। অর্থাৎ একটা শিক্ষার্থী গ্রাম থেকে এসেই স্মার্ট হয়ে যায় না। স্মার্টনেসের বিষয়টা হচ্ছে যে কি, আস্তে আস্তে ডেভেলপ করার বিষয়। সে ফার্স্ট ইয়ারে একরকম ছিল, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্সে যেতে যেতে সে হয়তো তার মধ্যে একটা ম্যাচুরিটি আসে। তো আমি মনে করি, যখন একজন শিক্ষার্থী ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত
যাবে তখন সে আস্তে আস্তে ডেভেলপ হবে, তার মধ্যে একটি গ্রুমিং হবে, তারপরে সে স্মার্টনেস যেটা সেটার স্পর্শে যাবে। কিন্তু অনেকেই আছে যারা বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকে অনেক বেশি স্মার্ট, যেমন আপনাকে বলতে পারি। আপনাকে সে অনেক আগে থেকে আমি চিনি, বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে। তো এটা হচ্ছে যে কি আসলে মেন্টালিটির বিষয়, অনেকে গ্রাম থেকে আসে, গ্রাম থেকে এসে হুটহাট চেঞ্জ হতে পারে না, চেঞ্জ হওয়ার জন্য সময় লাগে, সারাউন্ডিংসকে দেখতে হয়। তার মানে তোমার কথা অনুযায়ী যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কথাটা টু সাম এক্সটেন্ট সত্য, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অনেক ক্ষেত্রে মানে স্মার্ট বা একটু খ্যাত টাইপের হয়, এটা টু সাম এক্সটেন্ট সত্য আর কি। হ্যাঁ, এটা হতে পারে, একটা বাস্তবতা আছে। একটা ছেলে যেহেতু গ্রাম অনেক থেকে আসতেছে, শিক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এক্ষেত্রে আপনি এভাবে যদি মাপকাঠি করতে চান তাহলে কিন্তু সবাইকে আপনি স্মার্ট হিসেবে পাবেন না। রাইট, দ্যাট ইজ এ ভেরি গুড পয়েন্ট। সো লেটস মুভ অন, আমরা এখন একটা অন্য বিষয় নিয়ে কথা বলি। এমন একটা বই যেটা তোমার জীবনে অনেক ইম্প্যাক্ট ফেলছে এবং তোমার পুরো চিন্তা ভাবনা চেঞ্জ করে দিছে। আচ্ছা, এরকম আসলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ আমি বর্তমানে মানে দেখা গিয়েছে যে একাডেমিক প্রেশারের কারণে কিংবা একাডেমিক পড়াশোনার কারণে এক্সট্রা কারিকুলার বই বা একাডেমিক নন একাডেমিক যে বইগুলো আছে সেগুলো তেমন পড়ার একটা সুযোগ হচ্ছে না। তবে এখানে কয়েকটি বই আমি বলতে পারি, যেমন কি আপনার আখতারুজ্জামান ইলিয়াসের সংস্কৃতির ভাঙা সেতু, এই বইটি আছে। এটিও অনেকটা থট প্রভোকিং একটি বই। তার পাশাপাশি আমি যদি বলি সেক্ষেত্রে আহমদ ছফার কিছু বই পড়েছিলাম আমি, সেগুলো দেখা যায় যে উনি উপন্যাসের ছলে কিছু বার্তা দিতে চাই। তো এক্স্যাক্টলি আমি কোনো নির্দিষ্ট বইকে বলবো না যে এই বইটা আমাকে অনেক বেশি চেঞ্জ করে দিয়েছে, কারণ যেহেতু বই পড়া খুব বেশি হয়নি, আবার যতটুকু পড়েছি নির্দিষ্ট পরিসরে, সেগুলো থেকে আমি বলতে পারি। তবে বই পড়া আসলে ইম্পর্টেন্ট, শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে আসবে তাদের উচিত অনেক বেশি বই পড়া। এখানে আমাদের ক্যাম্পাসের পাশে শাহবাগে কিন্তু পাঠক সমাবেশ আছে, পাঠক সমাবেশের আরেকটি শাখা আছে আমাদের এলিফ্যান্ট রোডে একটি শাখা আছে, এলিফ্যান্ট রোড কাটাবনে একটি শাখা আছে। তারপরে আমাদের বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে, বাতিঘর আছে। তো শিক্ষার্থীরা আসলে মানে আমি বিশেষ করে বলবো যারা শহরের বাইরে থেকে আসে তারা কিন্তু এসব জায়গায় প্রথমত যেতে একটু দ্বিধাবোধ করে বা গেলে কেমন লাগবে। তো আমার ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে নাই ঢাকায় এসে, কারণ আমি যখন চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছি, জামাল খানে যে বাতিঘরটা আছে ওইটা ছিল আমার চট্টগ্রামের সবচাইতে প্রিয় জায়গা। ওই জায়গাতে দেখা গিয়েছে যে আমি প্রতি সপ্তাহে যেতাম। ঢাকা বাতিঘরে আসলে আমার খুব বেশি একটা যাওয়া হয়নি, বাট আই মিস চিটাগং বাতিঘর মানে সো ব্যাডলি। আর জামাল খান আমার সবচাইতে প্রিয় জায়গা, আর আমার প্রিয় কলেজ চট্টগ্রাম কলেজ, অনেক বেশি মিস করি চট্টগ্রাম শহরকে। তো সব মিলিয়ে আমি যদি বলতে চাই তাহলে এই যে বই পড়ার সাথে অভ্যস্ত হতে হবে, আর এই যে রিক্রিয়েশনাল যে প্লেসেস গুলো আছে, জায়গাগুলো আছে, সেখানে যেতে হবে। ওকে, আপনার কাছ থেকে যদি জানতে চাই, যদি এরকম কোনো বই আপনি বলতে পারবেন, আপনার কোনো নির্দিষ্ট বইয়ের? আমি আসলে বই আমার খুব বেশি পড়া হচ্ছে বিষয়টা এরকম না, বাট আমি পড়ি, অল্প অল্প করে পড়ি আর কি। সো যতগুলো বই পড়ছি, আমি এই বইটা পড়ছিলাম 2021 সালে, এবং ওই বইটা আমার লাইফে প্রচুর ইম্প্যাক্ট ফেলছে। স্টিল আমি যে আইডিয়াগুলো বিশ্বাস করি, ফিলোসফি বিশ্বাস করি, এটা ওই বই থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্সড। বইটার নাম হচ্ছে পিটার থিয়েলের 0 to 1 বইটা। সো যারাই লাইফে এন্টারপ্রেনার হতে চান, আমি সাজেস্ট করবো আপনারা এই বইটা অবশ্যই পড়বেন, কজ এটা একটা মাস্টারপিস, এটা একটা অন্যরকম বই, এটা আপনারা পড়তে পারেন। তো একটা কথা শোনা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে নাকি প্রেম অভাব হয় না, অনেক প্রেম হয়। এটা একটা চরম মিথ্যা কথা, ভুল কথা। কারণ এটা যাই হোক, এটা হচ্ছে কি প্রেম ভালোবাসা, এটা আসলে কার কখন যে হয়ে যায় সেটা হচ্ছে যে কি একটা মানে আপনার অনির্দিষ্ট একটা ঘটনা। এটা হচ্ছে যে লাইফের কোন পর্যায়ে এসে কার প্রেম হয়ে যাবে সেটা কেউ আগে থেকে অ্যাজিউম করতে পারে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে যে প্রেম হয়ে যাবে এরকম কোনো মিথ বা যে মিথটা আছে, এটা আসলে আমি মনে করি মিথই, এটা বাস্তবে কোনো এটার কোনো রূপায়ণ নেই। সেক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আপনাকেই বলতে পারি। ওকে 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 ওকে, তো
ঢাকা বিশ্ববিদ্যালয় অফকোর্স দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এটার অনেক সমস্যা আছে, অনেক ঝামেলা আছে, কিন্তু এই শ্রেষ্ঠ বিটে পড়ে তোমার অভিজ্ঞতা কেমন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার অভিজ্ঞতা হচ্ছে যে কি, আমি নিজেকে গর্বিত মনে করি। প্রথমত এই কারণে গর্বিত মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীকে কিভাবে সারভাইভ করতে হয় এই জিনিসটা শেখায়। যতটা না একাডেমিক শিক্ষা দেয়, তার বাইরে শিক্ষার্থীদের জীবনে যখন ডিফিকাল্টিজ আসবে, যখন সে প্রফেশনে যাবে, প্রফেশনে যাওয়ার পরে সে হয়তো বিজনেস করতে পারে, সে হয়তো বিসিএস ক্যাডার হতে পারে, সে জাজ হতে পারে, অথবা যে কোনো কিছু হতে পারে। সব সিচুয়েশনে নিজেকে কিভাবে সারভাইভ করতে হবে এই জিনিসটা মনে হয় আমাকে ঢাকা ইউনিভার্সিটি শিখিয়েছে। কারণ আমি যে ডিপার্টমেন্টে পড়েছি, এই ডিপার্টমেন্টে আসলে সারভাইভ করাটা একটু জটিল, আবার সহজও বলা যায়। কারণ ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে না পড়ে কেউ কখনো পাশ করতে পারবে না, যদি না সেটা ভিন্ন কেস হয় আর কি। পলিটিক্যালি যদি কোনো ভিন্ন কেস হয়ে থাকে সেটা আলাদা। তবে আমি যেটা বলতে চাই, পলিটিক্যালি কি পাস করানো সম্ভব ল ডিপার্টমেন্টের মতো জায়গায়? আমার কাছে মনে হয় না। তবে আমরা কয়েকটি ইনসিডেন্টের কথা শুনেছিলাম, সেগুলো মিথ্যা হতে পারে আবার সত্য হতে পারে, আমরা সেখানে আসলে যাইনি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ডিপার্টমেন্ট এই বিষয়ে কখনোই কম্প্রোমাইজ করে না, আমারও মনে হয়। কারণ এখানে শিক্ষার্থীদেরকে পড়ানো হোক বা না হোক, পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি স্ট্রিক্ট। পরীক্ষায় দেখা গিয়েছে যে অনেকে অনেক রকমের অবৈধ পন্থা অবলম্বন করে, সেগুলোর ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি অনেক স্ট্রিক্ট। তো আমি মনে করি এই ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির এই যে মাল্টিকালচার, তারপরে ডাইভার্সিটি, এইসব জায়গায় থেকে হরেক রকমের মানুষের সাথে মিশে, হরেক রকমের কালচার, হরেক রকমের আচরণ, সব কিছুর সাথে যখন অভ্যস্ত হয়েছি কিংবা দেখেছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জায়গা অবস্থিত, সেখানে নিজেকে কিভাবে ঠিক রাখতে হবে বা সারভাইভ করে যেতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাকে ঢাকা ইউনিভার্সিটি শিখিয়েছে। তো আমার কাছে মনে হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেকে অনেক বড় রাজনীতিবিদ হয়, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত হচ্ছে, এবং জাজ হচ্ছে, হাইকোর্ট ডিভিশনের অ্যাপিলেট ডিভিশনের বিচারক হচ্ছে। তো অর্থাৎ এখানে আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির যারা অ্যালামনাইরা আছে, ঢাকা ইউনিভার্সিটির সাবেক যে শিক্ষার্থীরা রয়েছে, তাদেরকে দেখে আপনি এনকারেজড হবেন। হয়তো আপনি যদি রাজনৈতিক ক্যারিয়ার চুজ করেন, যে আমি রাজনীতি করব, সেক্ষেত্রেও আপনার অপশন আছে। আপনি যদি বিজনেস করতে চান, সেখানেও অপশন আছে। আপনি যদি চাকরি করতে চান, সেখানেও অপশন আছে। এখন একটা বিষয় তোমাকে আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, অনেকগুলো নিউজ এমন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আরেকজনের রিসার্চ কপি করে পেস্ট করে রিসার্চ পেপার পাবলিশ করেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে আছে, অভাবনীয়। তো এই জঘন্য অবস্থার কারণ কি? দুইটা প্রশ্ন করেছেন, এক তো শিক্ষকদের কথা বলেছেন, আরেকটা হচ্ছে যে কি র্যাঙ্কিং এর কথা। এখন আমি যদি বলি যে শিক্ষকরা এটা কিভাবে করতে পারে, একজন শিক্ষক যে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে তিনি রিসার্চ করছেন, কিন্তু রিসার্চে দেখা যাচ্ছে যে গরমিল, যে অন্যের রিসার্চ কপি পেস্ট করে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে তাকে যে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে হয়তো সমস্যা ছিল, ঝামেলা ছিল, অর্থাৎ সে কোয়ালিফাইড না থাকার কারণে সে কাজগুলো করছে, অনৈতিক পন্থাগুলো অবলম্বন করছে। দ্বিতীয় যে প্রশ্ন করলেন যে র্যাঙ্কিং এর কথা, দেখেন আমাদের বাংলাদেশের যদি ওভারঅল চিন্তা করি, তাহলে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় কিন্তু র্যাঙ্কিং এ পিছিয়ে আছে। সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি অনেকটা এগিয়ে আছে বলা চলে। তবে বিষয়টা এরকম না যে এখানে সব যেহেতু পিছিয়ে আছে, পিছিয়ের মধ্যে আমরা এমন হয়ে গিয়েছে। বাট বাস্তবতা যদি আমি বলি, আমাদের দেশের যে সার্বিক অবস্থা, সেটার যদি আস্তে আস্তে উন্নতি হতে থাকে, এই রাজনৈতিক যে কালচারটা আছে সেটা যদি পরিবর্তন হতে থাকে, শিক্ষার্থীরা যদি শিক্ষার যে পরিবেশ সেটা যদি পায়, গবেষণা করার যে পরিবেশ সেটা যদি প্রপার ওয়েতে পায়, তাহলে আমি মনে করি এটা চেঞ্জ হতে বেশি দিন লাগবে না। হয়তো দেখা যাবে যে 5 থেকে 10 বছরের মধ্যে র্যাঙ্কিং এ অনেক বেশি এগিয়ে আসবে। ইট ইজ অ্যাকচুয়ালি রাইট। যদি উদ্যোগ নিয়ে প্ল্যানিং করে আগানো হয়, ইন্টেলেকচুয়াল সেক্টর এবং র্যাঙ্কিং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যত বিশ্ববিদ্যালয় আছে সেগুলো যদি এভাবে আগায়, আই থিঙ্ক যে এখানে অনেক ভালো কিছু করার সুযোগ আছে এবং বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি আগায় আসবে। অর্থাৎ
সার্বিক পরিস্থিতি চেঞ্জ না করে আপনি যদি র্যাঙ্কিং এর কথা বলেন তাহলে কিন্তু সেটা আসলে সুফল বয়ে আনবে না। রাইট, ইউ আর রাইট। সো হাবিব, বাংলাদেশের এই রাজনীতিতে তুমি যদি একটা জিনিস পরিবর্তন করতে পারতা তাহলে তুমি কি পরিবর্তন করতা? আসলে আমি উত্তরটা এভাবেই দিব, একটা জিনিস পরিবর্তন করে বাংলাদেশের পুরো ওভারঅল সিনারিও আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনাকে অনেকগুলো চেঞ্জ আনতে হবে। বাট আমি যদি মনে করি সেটা হচ্ছে যে কি, ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে এবং নতুন একটি বাংলাদেশ আমরা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই সিচুয়েশনে, এই কনটেক্সটে আমি যদি বলি, রাজনৈতিক চর্চা যারা করছেন, রাজনৈতিক দলগুলো যারা আছে, তাদেরকে অনেক বেশি সহনশীল হইতে হবে একে অন্যের প্রতি, সহনশীল, সহমর্মিতা এগুলো থাকতে হবে, এবং তাদের সবচাইতে বড় প্রায়োরিটি হইতে হবে দেশ, অর্থাৎ নিজের স্বার্থের বাইরে গিয়ে দেশকে নিয়ে চিন্তা ভাবনা করলেই আমার মনে হয় যে এই যে রাজনীতিক যে হোলসাম যে সিনারিও আছে সেটা কিন্তু পরিবর্তন হবে। ভেরি গুড, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড। আমারও মনে হয় যে এই জায়গাটা যদি পরিবর্তন আনা যায়, ন্যাচারালি এটার ইম্প্যাক্টে অন্যান্য অনেকগুলো জিনিস পরিবর্তন হয়ে যাবে। এটা খুবই জরুরি, খুবই জরুরি। সো যারা রাজনীতি করছেন, রাজনীতি নেতৃত্ব যারা আছেন এবং আগামীতে হবেন, আপনারা এই বিষয়টা কনসিডার করতে পারেন। এখন আমরা আমাদের পডকাস্টের শেষের দিকে চলে আসছি। সো হাবিব, তোমার যারা জুনিয়র ফার্স্ট ইয়ারে আছে বা সেকেন্ড ইয়ার আছে এবং যারা আগামীতে যারা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, এদের প্রতি তোমার কোনো মেসেজ আছে কিনা? প্রথমত আমি বলবো যে আমি যখন কলেজে ছিলাম তখন আমি ভাবতাম যে কিভাবে ভার্সিটিতে চান্স পাওয়া যায়। আমার কিন্তু একটাই স্বপ্ন ছিল, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে আসে তার কিন্তু ফিক্সড কোনো গোল থাকে না, কারণ এখানে অনেকগুলো দরজা তার জন্য খোলা হয়ে যায়। সে কোথায় যাবে সে সেটা ডিসাইড করতে পারে না, অর্থাৎ ইনডিসিশনে সে ভোগে। এমন হয় যে কেউ বিসিএস পড়লো 1 বছর, এর পরের বছর গিয়ে অন্য জায়গায় তার ইন্টারেস্ট বাড়লো, সে সেটাতে সুইচ করে ফেললো। তো আমার মনে হয় এই যে বিভিন্ন রকমের দরজা খোলা থাকার কারণে এবং ইনডিসিশনে ভোগার কারণে শিক্ষার্থীরা চুজ করতে পারে না, এটাই হচ্ছে অনেক বড় একটা প্রবলেম। যারা নতুন শিক্ষার্থী হিসেবে আসে তাদের জন্য যদি আমি বলতে চাই যে শুরুতে তারা ফোকাস করতে হবে যে একাডেমিক রেজাল্ট কিভাবে ভালো করা যায়। যেহেতু বর্তমানে যে শিক্ষার্থীগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে তারা একটি সুন্দর পরিবেশ পাচ্ছে, আমরা আশা করব যে সামনেও এটা পাবে। যে রাজনৈতিক দলই সামনে ক্ষমতায় আসুক না কেন তারা এটা এনশিওর করবে বলে মানে আমার প্রত্যাশা। তো এই সুস্থ পরিবেশ যদি থাকে, শিক্ষার সুস্থ পরিবেশ যদি থাকে, তাহলে আমার মনে হয় যে শিক্ষার্থীরা চাইলে একাডেমিক যে রেজাল্ট ভালো করা সেদিকে ফোকাস করতে হবে। পাশাপাশি আমি একটু আগেও বলেছি সফট স্কিলসগুলো ডেভেলপ করতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ক্লাব আছে, রিসার্চ সোসাইটি আছে, তারপরে ডিবেটিং ক্লাব আছে, কুইজ সোসাইটি আছে, এরকম কিছু ইন্টেলেকচুয়াল যে সোসাইটিগুলো আছে বা অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর সাথে সে কানেক্টেড হতে পারে। এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলো একটা শিক্ষার্থীকে কমিউনিকেশন স্কিলগুলো বাড়ায়। একটা শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে আসে কমিউনিকেশন স্কিলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কমিউনিকেশন স্কিল যদি তার মধ্যে না থাকে তখন কিন্তু একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে এসেও হতাশায় ভুগতে থাকে। একেবারে এমন একটা পর্যায়ে এই হতাশার লেভেলটা চলে যায়, অনেক সময় দেখা যায় যে সুইসাইড পর্যন্ত করে। তো আমরা এটা কেউ কামনা করি না। তো আমি বলবো যে প্রথমত একাডেমিকে ফোকাস করতে হবে, পাশাপাশি সফট স্কিলসগুলোতে তাদের দখল নিতে হবে। আমার মনে হয় এই দু একটা বেসিক কাজ করলে পরবর্তীতে যে তখন তার গ্র্যাজুয়েশন শেষ হবে তখন তার ফিউচারের ক্ষেত্রে ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না। ওকে, দ্যাট ইজ ভেরি গুড, ভেরি গুড। তোমার যে বিষয়গুলো বললা ফার্স্ট ইয়ার শিক্ষার্থীদেরকে, তার সাথে আমি একটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই নলেজটা ডেভেলপ করা, এই নলেজটা গেইন করা যে তুমি যে সেক্টরে আছো, তোমার যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে তুমি থেকে তোমার যে বাস্তবতাগুলো আছে সেগুলোকে তুমি ম্যানেজ করে তোমার জন্য কয়েকটা কেরিয়ার অপশনস ক্রিয়েট করা, অপশন 1, 2, 3 তোমার কেরিয়ার অপশন ক্রিয়েট করা, যেন তুমি হতাশায় ভুগে আত্মহত্যা না করো। আমরা অতীতে এগুলো দেখেছি, খুবই খারাপ লাগে, এগুলো যেন না হয়। অ্যান্ড অবশ্যই হচ্ছে যে যখনই হচ্ছে যে মানে ফ্রাস্ট্রেশনে ভুগবে, বন্ধু বান্ধব যেন ও আচ্ছা
আরেকটা বিষয়, ভালো মানের কিছু বন্ধু বান্ধব তৈরি করতে হবে। অবশ্যই অবশ্যই। বন্ধু-বান্ধব, আমি senior, আমি junior। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কি আমার লাইফে যদি আহ, অনেক বড় একটা প্রাপ্তি থাকে, সেটা হচ্ছে যে কি আমার কয়েকজন ফ্রেন্ড, কিছু ভাই, এরা যদি না থাকতো তাহলে আমার মনে হয় যে আমি বিশ্ববিদ্যালয় লাইফে সার্ভাইভ করতে পারতাম না। রাইট, আমার এক্স্যাক্টলি। আমার 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 চট্টগ্রাম কলেজ থেকে আমরা অনেক প্রতি বছরে অনেকেই ভর্তি হয়। তা আমাদের ব্যাচে প্রায় আমরা 40+ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তো এর মধ্যে আমার ডিপার্টমেন্টেও আছে এবং ডিপার্টমেন্টের বাইরে অন্যান্য অনেক ফ্রেন্ড আছে। তো আমি এই তোমার দুই একজন ফ্রেন্ডের নাম যদি বলি, আমাদের জামশেদ আছে, সাইদুল আছে, ফয়সাল আছে, হ্যাঁ, এটা তোমার তারপরে অনেক ক্লোজ। সৌরভ আছে, আমার সৌরভ friend। আছে। তো এর বাইরে অনেকেই আছে। তো আমার মনে হয় যে অনেকের এই সুযোগটা থাকে না, অর্থাৎ যারা একদম মফস্বলের কলেজগুলো থেকে আসে তাদের ক্ষেত্রে এই সুযোগগুলো থাকে না। তো তাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি বিশ্ববিদ্যালয়ে আসার পরে নিজের মতো করে, অর্থাৎ নিজের মতের সাথে মিলে এরকম কিছু ফ্রেন্ড অবশ্যই বানানো প্রয়োজন এবং জরুরি। ফ্রেন্ড হোক কিংবা সিনিয়র ভাই হোক কিংবা জুনিয়র হোক, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা যাতে ভালো হয়, অর্থাৎ আপনি আপনার মনের ভাব একটা মানুষকে প্রকাশ করতে পারবেন এবং একদম সম্পূর্ণ স্বাধীনভাবে খোলাখুলিভাবে, রাইট। অর্থাৎ যেখানে কোনো দেয়াল থাকবে না, বাধা থাকবে না। এটা যদি করতে না পারেন, দেখা যাবে যে আপনার লাইফে এমন কিছু সিচুয়েশন এসেছে যেই সিচুয়েশনগুলো আপনার ফ্রেন্ড আছে ঠিক আছে, বাট আপনি তার সাথে শেয়ার করতে পারছেন না, তাহলে ওই ফ্রেন্ডশিপটা আসলে আপনাকে কোনো বেনিফিটেড করছে না। মানে আমি যেটা ফিল করি তোমার কথা থেকে, যেটা আমি বুঝলাম যে হ্যাভিং আ ফ্যামিলি আউটসাইড অফ দ্য ফ্যামিলি, মানে আমাদের যে অরিজিনাল ফ্যামিলি আছে, আমাদের বাবা মা ভাই বোন, এর বাইরে একটা ফ্যামিলি এখানে তৈরি করা। এবং আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই ফ্রেন্ডস, মাই সিনিয়র্স এন্ড জুনিয়র্স। আমার বিশ্ববিদ্যালয় জীবনটা অনেক সহজ ছিল, অনেক হাসি খুশি ছিল, এবং এরা না থাকলে সম্ভব ছিল না বিশ্ববিদ্যালয় আমার পক্ষে সার্ভাইভ করা। সো মেক শিওর টু হ্যাভ এ সেকেন্ড ফ্যামিলি ইন ঢাকা ইউনিভার্সিটি অর এনি যে ইউনিভার্সিটি তুমি আসো সেই ইউনিভার্সিটিতে। এখন আফটার 5 ইয়ার্স তুমি হাবিবুল্লাহ আফফান নিজে কোন জায়গায় দেখতে চাও? এটা একটু বলাটা মুশকিল, এ কারণেই যে আমাদের গন্তব্য আসলে একটা গন্তব্যই আমাদের জীবনে ফিক্স, সেটা হচ্ছে যে কি আমাদের মৃত্যু হবে, কবর, এটা কিন্তু ফিক্স। এটা ছাড়া আমাদের লাইফে কোনো জিনিসই কিন্তু ফিক্স না, সার্টেন না। দেখা যায় যে আমরা প্রতিনিয়ত আমাদের ডিসিশন চেঞ্জ করি, কিংবা হচ্ছে যে দেখা যায় যে অপরচুনিটিস বেস করে, যেখানে ভালো অপরচুনিটিস দেখা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে, সেখানে আমরা ছুটে যাই বা সেখানে আমরা সেটার প্রতি ধাবিত হই। তবে আমি আগামী 5 বছর পরে নিজেকে আসলে দেখতে চাই যে এমন একটা পরিস্থিতি দেখতে চাই, যে পরিস্থিতি থেকে আমি আমার আশেপাশে যে মানুষগুলো আছে, আমার পরিবার আছে এবং অন্যান্য যারা আছে আমার কাছের মানুষজন, তাদেরকে যাতে প্রোভাইড করতে পারি, নিজেকে সেরকম একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। অর্থাৎ 5 ইয়ার্স শেষে নিজের জন্য কিছু থাকবে এবং নিজের বাইরে গিয়ে আমি যাতে আমার ফ্যামিলিকে সার্ভ করতে পারি এবং আমার যে পরিবার যদি হয় তাহলে পরিবারকে যাতে সার্ভ করতে পারি, সেরকম একটা অবস্থানে দেখতে। আপনি যদি মানে আনসারটা এভাবে চান যে তুমি কি বিজনেসে যাবা, না বিজনেস করবা, নাকি প্র্যাকটিসে যাবা, নাকি জুডিশিয়ারে যাবা, এটা আসলে আমি এখন বলতে চাচ্ছি না বা বলবো না, কারণ কখন কোথায় যাই something secret. Yes, okay, fine. So I will offer thank you so much for your time and energy to be on podcast. I will be done everything else now. The next podcast will be Lord Yes and the ফয়সাল থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন, অনেক ইনসাইট পাবেন। সো নেক্সট শনিবারে আমি এবং রবিবার হচ্ছে ফেসবুকে। আর একটা কিন্তু আমি যেটা হচ্ছে যদি আমাদের হাবিবুল্লাহ আফফান যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেটা আমাদের কোম্পানি আমরা
আচ্ছা, আমলকির আচার খাবো ভাই। অবশ্যই অবশ্যই, এই যে ও মানে আচার পাগল হয়ে আছে।